আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি ভালো আছি ইনশাআল্লাহ। স্টার্ট আমাদের ক্লাস। আমার ঘরে আমার কলেজ যুক্তিবিদ্যার প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনি অনুমোদিত 2020-2021 একাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক যুক্তিবিদ্যা প্রথম পত্র ক্লাসে তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক, যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। এই ক্লাসে যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ ও অ্যানিমেশন করেছে আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক, যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা প্রথম পত্রে আজকে হলো ষষ্ঠ ক্লাস। আমরা এর আগে 5টা ক্লাস পাবলিশ করেছি, আজ আমাদের ষষ্ঠ ক্লাস। আজকের অধ্যায় হলো প্রথম পত্র, প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি এবং ক্লাস সংখ্যা 10। প্রথম অধ্যায়ের পাঠ পরিকল্পনা আমরা এর আগে দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি যে আমাদের এই দেখো আমাদের এই 5টি ক্লাস অলরেডি হয়েছিল। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস বিষয় কি ছিল? যুক্তিবিদ্যা সম্পর্কে জোসেফের ধারণা। আজকে আমাদের যুক্তিবিদ্যা সম্পর্কে জোসেফের ধারণা ষষ্ঠতম ক্লাস। এরপরে এই যে দেখো সপ্তম, অষ্টম, নবম, দশম এর পরবর্তী আমার ধাপে ধাপে ক্লাসগুলো হবে। আজকের বিষয় হলো যুক্তিবিদ্যার পরিচিতি। আজকে হলো আমাদের 10তম ক্লাসের আজকে হলো ষষ্ঠ ক্লাস। আজকে আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা সম্পর্কে জোসেফের ধারণা। এই অধ্যায়ের প্রধান শব্দসমূহ আমি দেখিয়েছি, আমি আবারও দেখাচ্ছি এবং অবশ্যই এই সংজ্ঞাগুলো আর এই শব্দগুলোর সংজ্ঞা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। এই যুক্তিবিদ্যা, যুক্তি, অনুমান, অর্গানন, আকারগত, বস্তুগত, আদর্শনিষ্ঠ, বিজ্ঞান, কলা, আরোহ, অবরোহ, বিষয়নিষ্ঠ, ডেকটাম ডি অমনি এক নিউরো। বিশেষ করে দেখো এই অবরোহ, আরোহ, কলা, বিজ্ঞান, অর্গানন, আকারগত, বস্তুগত। বিশেষ করে যে দেখো আকারগত, বস্তুগত, আদর্শনিষ্ঠ, অবরোহ, আরোহ, বিষয়নিষ্ঠ এই বিষয়গুলো বারবার আসবে। তোমরা যদি এখনই না পড়ো, এই সংখ্যাগুলো না পড়ো, তাহলে পরবর্তী যখন আসবে তখন তোমরা কি মনে হবে যে এগুলো তো আমরা জানি না, তাহলে আমি পড়বো কিভাবে? কিন্তু তোমরা এগুলো পার হয়ে গেছো, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না। ওই জন্য কি করা লাগে? সময় পড়তে হবে। ওই জন্য তোমাদের দিনের পড়া দিনেই পড়তে হবে। তাহলে তোমরা পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে বা ধারাবাহিকতা আসবে, সেই ধারাবাহিকতা তোমরা সেটা বুঝতে পারবে। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি বুঝবো? এই অধ্যায়ের পাঠ শেষে আমরা যুক্তিবিদ্যার উৎপত্তি ও বিকাশ ইতিহাস বর্ণনা করতে পারবো, যুক্তিবিদ ধারণা বর্ণনা করতে পারবো, বিভিন্ন যুক্তিবিদ্যাকে প্রদত্ত ধারণার বিশ্লেষণ তুলনা করতে পারবো, যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ, বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবো এবং যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বস্তুনিষ্ঠ বিজ্ঞান তা মূল্যায়ন করতে পারবো। আর ষষ্ঠ কি যুক্তিবিদ্যার পরিসর বর্ণনা করতে পারবো। আমরা এই 10টি ক্লাসের মাধ্যমে এই 6টি কি বলবো আমরা জানতে পারবো। দেখো আমাদের আজকে হলো ষষ্ঠ ক্লাসে আজকে আমাদের বিষয় হলো কি? যুক্তিবিদ্যা সম্পর্কে জোসেফের ধারণা। জোসেফ যুক্তিবিদ্যা সম্পর্কে কি ধারণা পোষণ করেছে, আমার আজকে হলো সেই ষষ্ঠতম বিষয়। দেখো এই জোসেফ 1867 জন্মগ্রহণ করেন এবং 1943 সালে মৃত্যুবরণ করেন। তারপরে দেখো প্রথমে দেখো ভাববাদী যুক্তিবিদ। এখন পরীক্ষা আসতে পারে যে ডব্লিউ.বি. জোসেফ কি বাদী যুক্তিবিদ ছিলেন। এখন ওখানে লেখা আছে ভাববাদী, লেখা আছে ভাববাদী, বস্তুবাদী, আর অনেক বাদী থাকবে। তাহলে তোমরা যদি এই ভাববাদী মনে রাখো তাহলে অবশ্যই তোমরা এটা এখানে 1 নম্বর পাবে। তাহলে ভাববাদী যুক্তিবিদ বলে পরিচিত ডব্লিউ.বি. জোসেফ তার কি বিখ্যাত অ্যান ইন্ট্রোডাকশন লজিক। এই অ্যান ইন্ট্রোডাকশন লজিক যদি মুখস্থ রাখো তোমরা, তাহলে অবশ্যই যেখানে জোসেফ আসবে সেখানেই অ্যান ইন্ট্রোডাকশন লজিক গ্রন্থটি চলে আসবে, এটা মনে রাখবে। গ্রন্থে কি যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তার ভাষায় কি, যদি আমাদের যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা দিতে হয় তাহলে হয়তো বা একে বিজ্ঞান বা চিন্তার বিষয় বিদ্যা বলে
সর্বাপেক্ষা সহজ বা কম আপত্তিকর হবে। যশের মধ্যে কি, যশের মধ্যে চিন্তার আকার ও চিন্তার বিষয় উভয়ই কি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। তাহলে কি চিন্তার আকার এবং চিন্তার বিষয় উভয় কি হয় যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। যারা যুক্তিবিদ্যাকে চিন্তার আকারের মূল সূত্র নির্ধারণের বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন তাদের সমালোচনা করে জোসেফ বলেন কি চিন্তার আকার ও চিন্তার বিষয়কে পরস্পর কি থেকে বিচ্ছিন্ন করা যায় না। এই দুটো কি একটা আসলে আরেকটা আসবে, আরেকটা আসলে আরেকটা, অর্থাৎ একে অবিচ্ছিন্ন হয়ে জড়িত, তাই এদেরকে বিচ্ছিন্ন করা যায় না। চিন্তার বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করলে কি যুক্তিবিদ্যা একই সাথে চিন্তার আকার ও চিন্তার বিষয় উভয় অন্তর্ভুক্ত করে। তাহলে তোমরা এই স্লাইডের মধ্যে তোমরা অবশ্যই মুখস্থ রাখবে যে জোসেফ একজন ভাববাদী যুক্তিবিদ ছিলেন এবং তার বিখ্যাত লেখা গ্রন্থ হলো অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক। এগুলো হলো তোমাদের বহুনির্বাচনী নৈবিত্তিক প্রশ্ন হিসেবে আসবে। তারপরে দেখো জোসের মধ্যে যারা যুক্তিবিদ্যাকে কেবল আকারগত বিজ্ঞান বলে সংজ্ঞায়িত করতে চান তারা আকার শব্দটিকে যথার্থ অর্থে গ্রহণ করতে পারেননি। তিনি কি দেখান যে বস্তুগতভাবে বস্তুর মধ্যে যে সাধারণ বা কমন দিক থাকে তাই হলো কি আকার, অর্থাৎ ভিন্ন ভিন্ন বস্তুর বা বিষয়ের চিন্তার সার্বিক বা সাধারণ দিক হলো আকার। এই অর্থে সব বিজ্ঞানকেই কি আকারগত বলা চলে, কেননা প্রতিটি বিজ্ঞানই কম বেশি কি বিভিন্ন দৃষ্টান্তে বিদ্যমান কিছু স্বাভাবিক বা সার্বিক বা সাধারণ বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, কিন্তু চিন্তা কখনো বিষয় ছাড়া কি হতে পারে না। তাই যুক্তিবিদ্যাকে যখন চিন্তার বিজ্ঞানবিদ্যা বলা হয় না তখন কি হয়, বরং উপাদান বা চিন্তার বিষয়কে এর অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ যখন এটা বলা হয় তখন এটাকে বলা হয় না, যেটা অস্বীকার করা হয় তখন এটা কি এর অন্তর্ভুক্ত হয়ে যায়। এক কথায় প্রতিটা দিকের একটা কি থাকে, একটা কমন সাধারণ দিক থাকে। এই দিকটাও কি মানুষ সবসময় চিন্তা ভাবনা করে। H.W.B. জোসেফ এর মধ্যে কি যুক্তিবিদ্যা চিন্তার নিয়মাবলী আবিষ্কার করতে চেষ্টা করে। আমাদের চিন্তা করি, এই চিন্তা করার একটা নিয়ম আছে। আমরা আজগবি আমাদের যেমন আমরা অনেক সময় আকাশ ছোঁয়া চুম্বন স্বপ্ন দেখাই এবং আমরা যখন প্রেম করি বা প্রেমিকাকে এমন স্বপ্ন দেখা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি যার ফলে মেয়েরা কি ইমপ্রেস হয়ে তোমাকে ভালোবাসে। ঠিক এখানেও আর কিছু কিছু আছে যেগুলো আমরা এমনভাবে চিন্তা করি যেটা অসম্ভব, কিন্তু আমরা যে চিন্তা ভাবনা করবো এই চিন্তা ভাবনাটা কি থাকবে, নিয়ম থাকবে। এই নিয়মাবলী আবিষ্কার করতে চেষ্টা করে কি এই যুক্তিবিদ্যা কি করে চিন্তা নিয়মাবলী আবিষ্কার করতে চেষ্টা করে। দৈনন্দিন জীবনে যে সাধারণ নীতিমালা প্রয়োগ করে আমরা বিভিন্ন কিছু সম্পর্কে যুক্তিবিদ্যা তারই বিজ্ঞানসম্মত আলোচনা করে। অর্থাৎ আমরা সারাদিন যে চিন্তা ভাবনা করি যে এটা করবো ওটা করবো এন করবো তেন করবো, এই সবগুলো কি করে, এই সবগুলো তোমাদের কতটুকু যুক্তিযুক্ত বিজ্ঞানসম্মত কতটুকু সেগুলোই এই যুক্তিবিদ্যা আলোচনা করে। জোসেফ দেখিয়েছেন কি বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে চিন্তা করতে গেলেই মানুষ কোনো না কোনো নীতিমালা তৈরি করতে চায়। অর্থাৎ আমি যখন চিন্তা ভাবনা করবো বা কোনো একটা মানুষকে কোনো কিছু বলবো তখন কি আমি আমার পক্ষে যুক্তি দেবো সঠিক। এখন আরেকজন আর একটা ওই বিষয়ে আলোচনা করলে তাহলে কি সে ওই বিষয়ে একটা নীতিমালা তৈরি করবে বা সে তার যুক্তি দেখাবে। সেরকম যে আমরা বিভিন্ন বিষয়বস্তু যে কোনো বিষয়বস্তু নিয়ে গেল তারা কি কোনো না কোনো নীতিমালা তৈরি করে চায়, নিয়ম প্রদান করতে চায়। যুক্তিবিদ্যা এই নিয়মগুলোকে বিজ্ঞান ভিত্তিক করে তোলে, মানুষ অন্যান্য বিজ্ঞান থেকেও তত্ত্ব গ্রহণ করে থাকে। এক কথা কি দেখা যায় আমরা একটা কোনো জিনিস যখন তথ্য সংগ্রহ করতে যাই তখন শুধু আমরা কি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করি, বিজ্ঞান থেকে নিতে পারি বা বিভিন্ন বই থেকে নিয়ে যাই বা নোট থেকে নেই, ইউটিউব থেকে নেই বা গুগল থেকে নেই, যে কোনো থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি, তারপরে একটা তথ্য প্রদান করি। ঠিক সেটাই এখানে নিয়মগুলোকে বিজ্ঞান ভিত্তিক করে তোলে, মানুষ অন্যান্য বিজ্ঞান থেকেও কি তথ্য সংগ্রহ করে থাকে। এই তথ্য কি চিন্তা নিয়মাবলী তৈরি করতে সহায়তা করে। এই চিন্তাগুলো কি করে চিন্তা নিয়মাবলী তৈরি করতে সহায়তা করে। অন্যান্য কি বিজ্ঞানের তত্ত্ব ব্যবহার করে অনুমানমূলক চিন্তা গঠনের কি মাধ্যমে মানুষ নতুন নতুন বিজ্ঞান তথা
জানা সত্য থেকে এই অজানা অনেক বিষয় কি ধারণা করতে পারে। এদিক থেকে জোসেফ যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলে চিহ্নিত করেন। তাহলে কি করে দেখো, এটা মনে রাখবে, জোসেফ কি যুক্তিবিদ্যাকে কি বলছে, সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলেছে। এখন প্রশ্ন এইভাবে আসতে পারে যে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান কে বলেছেন। এখন 4টা দার্শনিকের নাম দিয়ে দিল। এখন তোমরা যে এইটুকু না পড়ো তাহলে তোমরা কি এই যে জোসেফ যেটা কথা বলেছে তোমরা এটা মনে রাখতে পারবে না। অর্থাৎ এটা তো রেডি করতে হবে বা মুখস্থ ধরে রাখতে হবে যে জোসেফ সেরা বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন। এবং তিনি কি করেছেন, যে টমসন, হ্যামিল্টন, জেভন্স, ওয়েলটনের বক্তব্যকে সমর্থন করেন। তাহলে এটা পরীক্ষা আসতে পারে যে জোসেফ কোন কোন দার্শনিকের মতবাদকে সমর্থন করেন বা কোন কোন দার্শনিককে সমর্থন করেন। তাহলে কি তুমি মনে রাখতে হবে, জোসেফ, টমসন, হ্যামিল্টন, জেভন্স এবং ওয়েলটনকে বক্তব্যকে সমর্থন করেন। ধারণা শেষ যুক্তিবিদ্যায়। তোমরা এর চেয়ে আরো বেশি জানতে চাও তোমরা অবশ্যই বিভিন্ন রাইটারের বই আছে, সেই বইগুলো পড়বে, তাহলে আরো জোসেফের যুক্তিবিদ্যা সম্পর্কে আরো বেশি বেশি ধারণা পোষণ করতে পারবে। তাহলে আমাদের এই ক্লাসে তোমাদের বাড়ির কাজ হলো কি, আমি কিন্তু তোমাদেরকে 5ম ক্লাসে বাড়ির কাজ দেয়নি, তোমাদেরকে বলেছি যে 5ম ক্লাসে বাড়ির কাজ না দিয়ে 6ষ্ঠ ক্লাসে একবার আমি 5ম ক্লাস এবং 6ষ্ঠ ক্লাস মিলে বাড়ির কাজ দিব। জোসেফে কি, জোসেফটা হলো কি, জোসেফের মতের সাথে এই জোসেফের মত আজকে আমরা পড়ালাম এবং এই মিলের মত কি আমি 5ম ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। তাহলে জোসেফের মতের সাথে জেস মিলের মতে তুলনামূলক বিষয়সমূহ ছক আকারে উপস্থাপন করো। এটা উপস্থাপন করে ছক আকারে উপস্থাপন করে আমার মেলে পাঠিয়ে দিবে তোমরা বা ইমুতে পাঠিয়ে দিবে। এর আগে তোমাদেরকে দেখিয়েছি অনেকবার। আজ ক্লাস এই বলতো সমাপ্ত। আল্লাহ হাফেজ।